সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে 240 কোটি 48 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় 28,857 কোটি টাকা। এই আয় গত 4 বছরের একক মাসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি বছরের জুনে ব্যাংকিং চ্যানেলে 254 কোটি ডলার এবং এর আগে 2020 সালের জুলাইয়ে 259 কোটি 82 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে 8 কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছিল 4 কোটি 45 লাখ ডলার। সেই হিসেবে রেমিটেন্স বেড়েছে প্রায় দ্বিগুণ। একক মাস হিসেবে গত বছরের তুলনায় এই বছর সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 80.2%। গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল 133 কোটি ডলার। তার আগে 2022 সালে সেপ্টেম্বরে এসেছিল 154 কোটি ডলার। দর্শক, অনেকটা প্রত্যাশিতভাবেই সেপ্টেম্বরেও উচ্চ হারে বেড়েছে রেমিটেন্স। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ধারা শুরু হয়। পোশাক রপ্তানি খাতে যখন অস্থিরতা চলছে, তখন বাণিজ্য সহায়ক বিদেশি মুদ্রা যোগানের জন্য রেমিটেন্স নির্ভরতা আরও বাড়বে। তার প্রবাসী আয়ের উচ্চ প্রবৃদ্ধি রাখতে কি করতে হবে, এ নিয়ে কথা বলতে অর্থযোগে যুক্ত হচ্ছেন সিনিয়র ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক ফারুক মইনুদ্দিন। ফারুক মইনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, সেপ্টেম্বরেও আমরা 2.4 বিলিয়ন ডলার রেমিটেন্স এলো, যা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে 80% বেশি। এই উচ্চ প্রবৃদ্ধিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টিকে? গত কয়েক বছর ধরে প্রতি মাসে অথবা যখনই একটু রেমিটেন্স বাড়ে, তখন বিভিন্ন সময় আমরা অথবা নিউজ মিডিয়াতে এটা একটা ভালো নিউজ হয়েছে, বিকজ আমরা সবসময় এটার দিকে তাকিয়ে থাকতাম। এখন যেটা হচ্ছে, সেটি আমার যে ধারণা, সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আমরা রেমিটেন্সের যে রেট পাই, সেই রেটটাকে আমরা ছেড়ে দিতে বলেছিলাম মোটামুটি বাজারমুখী করার জন্য, কিন্তু সেটি একসময় চেপে রাখা হয়েছিল। সুতরাং মূল যেটা বাজারের রেট হওয়া উচিত, সেই রেটটি না দেওয়াতে যারা রেমিটেন্স পাঠান তারা কিন্তু অল্প কিছু টাকা বেশি পান বলে তারা হুন্ডির মাধ্যমে পাঠাতো। এখন যেহেতু এটা বাজারমুখী করা হয়েছে, এখন দেখা যাচ্ছে যে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা একটু শক্তি বোধ করছেন, বিকজ যে তারা যতই দেশপ্রেমিক হোক না কেন, কিন্তু যদি 3-4 টাকা ডিফারেন্স থাকে প্রতি ডলারে, তখন তারা হুন্ডিকে বেছে নেবেন, যেহেতু তাদের এখানে স্বজনরা বেশি পাচ্ছেন। এখন ব্যাংক যখন সে ভালো রেট দিচ্ছে, আমার মনে হয় এখন হুন্ডিতে যারা পাঠাতেন তারা এই বিষয়ে কিছুটা সচেতন হয়েছেন, আমার ধারণা। এবং সেটা অবশ্য 1 মাসের কথাই বলা যায় না, যদি আমার ঊর্ধ্বমুখী বলে মনে হচ্ছে, আরো 2-1 মাস যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা যে বাজার ব্যবস্থার কথা বলছিলাম, পরামর্শ দিয়ে আসছিলাম, সেটি হয়তো কাজ শুরু করেছে। এখন দেখা যাবে। আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আগস্ট ও সেপ্টেম্বরে আমরা 2 মাসে তো প্রত্যাশার চেয়ে বেশি হারে রেমিটেন্স পেয়েছি, কিন্তু রিজার্ভ সেই হারে বাড়ছে না। কি বলবেন বিষয়টা নিয়ে? না, রিজার্ভ বাড়ছে না। প্রথম কথা হচ্ছে রিজার্ভের যে আগে যে রিজার্ভের থেকে ক্ষয় হয়েছে, সেটি ঠেকাতে গিয়ে এখন মনে করেন আমাদেরকে কিছু ইম্পোর্ট কাট করতে হয়েছে। এখন সেটা আস্তে আস্তে এটা ছেড়ে দেওয়া হচ্ছে। সুতরাং রিজার্ভ বাড়ার অনেক, শুধু রেমিটেন্স রাখলেই তো রিজার্ভ বাড়বে না, আমাদের তো ব্যয় বেড়েছে, বিদেশি ব্যয় বেড়েছে। সুতরাং সেগুলোর সাথে তুলনা করে এখনই রিজার্ভ এই কয়েক মাসের মধ্যে বেড়ে যাবে সেটা আমি আশা করি না। তবে আমাদের প্রথম দেখতে হবে যে রিজার্ভের পতন যাতে না ঘটে। এই পতন না ঘটে এটাকে যদি ফিক্সড রাখা যায়, তাহলে সামনে যে পদক্ষেপগুলো আমরা নিচ্ছি তাতে রিজার্ভ বাড়ার সম্ভাবনা আছে। আর শুধুমাত্র রেমিটেন্স দিয়ে তো রিজার্ভ বাড়বে না, আরো তার সাথে অনেক কিছু বিষয় আছে। এবং তার সাথে আমাদের যে মনে করেন এতদিন যে আমরা ইম্পোর্টকে কমিয়ে রেখেছিলাম কৃত্রিম ভাবে, সেগুলো এখন যখন কিছুটা ছেড়ে দেওয়া হচ্ছে, তখন সেই রিজার্ভ না বাড়লেও কিংবা না কমলেও মোটামুটি একই জায়গায় থেকে যাবে, যদি না আমাদের এক্সপোর্ট আর্নিং আরো বাড়ে, তার সাথে হয়তো রেমিটেন্সও বাড়তে পারে। বেশ কিছু দিক আসলে এখানে দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ ফারুক মইনুদ্দিন সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিনিয়র ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক ফারুক মইনুদ্দিন। কথা বলছিলাম দেশের রেমিটেন্সের বর্তমান যে পরিস্থিতি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে।